আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প ব্রাহ্মণীর অভিশাপ। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটি বিশেষ অনুরোধ, আমাদের গল্পের পাইরেসি করবেন না এবং পাইরেসিকে সমর্থন করবেন না। শুরু হচ্ছে আজকের গল্প ব্রাহ্মণীর অভিশাপ। পশ্চিম আকাশে সূর্য নিভে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। এমন সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। সময়টা শীতের শুরু। ঠান্ডাটা কেবলমাত্র সন্ধ্যা আর সকালেই টের পাওয়া যাচ্ছে এখন। শীতের উত্তরে হাওয়ার বদলে দক্ষিণের দমকা হাওয়ায় দূরের তালগাছগুলো মাথা হেলিয়ে নুয়ে পড়ছে। শুকনো ঝরা পাতাসহ বাতাসের ঝাপটা চোখে মুখে এসে লাগছিল মদনের। মদন ফিরে আসছে শহর থেকে, তার সহযোগী রাজু। মদন বেশ উৎকণ্ঠিত স্বরে বলল, আকাশের গতি খুব একটা ভালো নয় রে রাজু। বৃষ্টি বাড়লে ঘরে পৌঁছানোর আগেই মনে হয় ভিজে যাব। রাজু বলল, ঠিকই বলেছ মদনদা, বৃষ্টিটা মনে হয় জোরেই আসবে। আর এ সময় ভিজলি শরীর তো এমনি খারাপ হয়ে যাবে। জোরে পা চালা দেখি, খেয়াঘাটে আবার নৌকা পাবো কিনা কে জানে। ঠিক তখনই ঝেঁপে বৃষ্টি এলো। দুজনে ছুটতে আরম্ভ করলো। ছুটতে ছুটতে দুজনে নদীর ধারে একটা অস্থায়ী চালার ভিতরে এসে দাঁড়ালো। মদন বলে উঠল, ধুস শালা, অসময়ের বৃষ্টি ভারী জ্বালাতন করলো তো। কি জ্বালায় পড়লুম বলো তো মদনদা, একটা নৌকাও তো নেই এই পারে। ওপারে আছে কিনা তাও তো অন্ধকারে ঠাহর করা যাচ্ছে না গো মদনদা। কি হবে এখন? দাঁড়া দাঁড়া, এই তো সবে সন্ধ্যের পরও তো খেয়া পারাপার চলে। একবার হাঁক দিয়ে দেখ দেখি। দুজনে ডাকাডাকি শুরু করলো, কিন্তু কোনো রকম সারা শব্দ পাওয়া গেল না। বরং আশেপাশের বাঁশবাগানের ভেতর থেকে একদল শিয়াল নিজেদের উপস্থিতি জানান দিল। বাঁশবাগানের বাঁশগুলো হঠাৎই যেন চরচর শব্দ করে দুলতে থাকল। হঠাৎ বয়ে আসা ঠান্ডা হিমেল বাতাসে দুজনের পুরো শরীরে যেন শিহরণ খেলে গেল। রাজু বলল, এবার কি হবে গো মদনদা? বাড়ি ফিরতে এমন ফ্যাসাতে পড়তে হবে জানলি আজকে শহরে কাজে যেতুম না। শুধু তোরই কি বাড়ি ফেরার তারা? আমিও তো নতুন বিয়ে করেছি, নতুন বউ আমার পথ চেয়ে বসে আছে। যে কোনো প্রকারে বাড়ি আমাকে ফিরতেই হবে। এমন সময় রাজু চেঁচিয়ে উঠল, মদনদা, মদনদা, ওই দেখো আবছা অন্ধকারে একটা পানসি নৌকার মতো কিছু একটা এদিকেই আসছে মনে হচ্ছে। জল কাটার শব্দ শুনতে পাচ্ছ? কই রে? ঠিক বলেছিস রাজু, এই দিকেই ছায়াটা আসছে। দাঁড়ের ছপ ছপ আওয়াজ পাচ্ছি। দুজনে তার স্বরে ডাকাডাকি শুরু করল। ভাগ্যক্রমে নৌকাটা ঘাটে এসে লাগলো। দুজনে হুড়মুড় করে নেমে এসে নৌকোয় উঠল। মাঝিকে জিজ্ঞাসা করার প্রয়োজনটাও ভুলে গেল ওরা। বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে নৌকোর ছইয়ের ভেতর ঢুকে বসল। মাঝির দিকে তাকিয়ে মদন বলল, মাঝি ভাই, এই বৃষ্টি বাদলার দিনে আর কেউ আসবে বলে মনে হয় না। তুমি তাড়াতাড়ি নৌকা ছেড়ে আমাদের ওপারে পৌঁছে দাও। নৌকার মাঝি কোনো উত্তর দিল না। নৌকা ছেড়ে দিল ঘাট থেকে। টিপটিপ করে বৃষ্টি ঝরে পড়ছে তখনও। বৃষ্টির কণা হালকা কুয়াশার পর্দা তৈরি করেছে। সেই অস্পষ্ট পর্দা ভেদ করে যেটুকু নজরে আসছে তাতে মাঝিকে চেনা যাচ্ছে না। আপাদমস্তক কালো চাদরে ঢাকা, অন্ধকারে তার মুখটাও অস্পষ্ট। বৃষ্টি পড়াকে যেন গ্রাহ্য করছে না। মদন আবারও বলল, তোমাকে তো চিনতে পারছি না বাবু, এ লাইনে নতুন নাকি? এইবার নৌকোর মাঝি শুধু হুঁ বলে জবাব দিল। ততক্ষণে রাজু ছইয়ের ভিতরে আরাম করে বসে পড়েছে। কোথাও কোনো আলো নেই। নদীর জলে অন্ধকার মিলেমিশে যেন কালো কুচকুচে হয়ে গেছে।
সময়টা সন্ধ্যা হলেও রাজুর মনে হচ্ছিল যেন গহীন রাত্রি নেমেছে চারিপাশে। কেউ কোথাও নেই, নদীর পাড়গুলো বড্ড নির্জন। পরিবেশটা কেমন যেন ম্যাড়ে ম্যাড়ে, থমথম করছে চারদিক। শুধু দাঁড় টানার ছপ ছপ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মধ্যে অবশ্য শেয়ালের ডাক এখনও শোনা যাচ্ছে। মনে মনে অস্বস্তি অনুভব করে রাজু। ট্যাঙ্ক থেকে বিড়ির প্যাকেটটা বের করে একটা নিজে নিয়ে আর একটা মদনকে দিল। মদন বলল, এতক্ষণে ঠিক কাজ করেছিস। গাটা কেমন যেন শীত শীত করছে রে। বিড়ি টানলে মনে হয় ভালোই লাগবে। বিড়ি ঠোঁটে চেপে রাজু দেশলাই ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু জ্বলল না। রাজু অধৈর্য হয়ে বলল, দূর শালা, দরকারের সময় দেশলাই চলে না। মনে হয় জলে ভিজে গেছে তোর দেশলাই। দাঁড়া দেখি আমারটা বের করছি। এই বলে সে দেশলাই বের করে জ্বালাতে চেষ্টা করল। দু একবার আগুনের স্ফুলিঙ্গ ঝরিয়ে কাঠিটা জ্বলে উঠল। তখন নৌকো মাঝ নদীতে ভাসছে। বিড়ি ধরাতে গিয়েও থমকে গেল মদনের হাত। জ্বলন্ত কাঠির স্বপ্নালোকে আশেপাশের দৃশ্য দেখে শিউরে উঠল মদন। মুখ থেকে বিড়িটা খসে পড়ল। ভয়ের একটা তীব্র শীতল স্রোত শিরদাঁড়া দিয়ে নেমে গেল। সে দেখল নদীর জল থেকে নিঃশব্দে উঠে আসছে অগণিত কালো কালো হাত। অপ্রতিরোধ্য সর্পিল গতিতে এগিয়ে আসা হাতগুলো যেন সহসা রূপ বদলে পরিণত হলো কালো বিড়ালে। সেই অসম্ভব অপার্থিব দৃশ্য দেখে মদনের বুকের ধুকপুকানি বেড়ে গেল। পা হাত কাঁপতে লাগলো। তার দেশলাই কাঠিটা ততক্ষণে নিভে গেছে। রাজুও সেই রক্ত হিম করা ভয়ানক দৃশ্য দেখে অস্থির হয়ে উঠেছে। অন্ধকারে জলজল করছে শুধু অসংখ্য বিড়ালের ক্রুদ্ধ চোখ। মদন বুঝল ভয়ঙ্কর বিপদে পড়েছে ওরা। এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। ঠিক তখনই রাজু তার পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেল। চমকে উঠল রাজু, শরীরে কাঁটা দিয়ে উঠল তার। পিছন ফিরতেই দেখল নৌকার মাঝেই ঠিক ওদের পিছনে বসে আছে। তার মুখের উপর থেকে চাদর সরে গেছে। বিভৎস নরমুণ্ডে অল্প অল্প পচা মাংস লেগে আছে। মাথায় কয়েকখানা চুল বাতাসে উড়ছে। সারিবদ্ধ ধারালো দাঁতের পাটিগুলো যেন রক্তের জন্য পিপাসার্ত। অক্ষিকোটরের গর্তে লাল ভাঁটা জ্বলছে যেন। চারিদিকে পচা দুর্গন্ধে ভরে উঠেছে। মনে হচ্ছিল যেন নরকের দ্বার খুলে গেছে। মদন আর রাজুর মুখ থেকে তখন ভয়ার্ত আর্তনাদ বেরিয়ে এসেছে। ভোর সন্ধ্যায় মাঝ নদীতে এমন অতিলৌকিক ঘটনা কল্পনাতীত ছিল তাদের। ওরা নিজেদের জায়গা ছেড়ে উঠবার চেষ্টা করল, কিন্তু পারল না। সেই অলৌকিক মাঝির প্রেতাত্মার বিড়ালের ছায়ামূর্তিগুলো এইবার ঝাঁপিয়ে পড়ল দুজনের ওপর। প্রেতাত্মা তীক্ষ্ণ নৌকো দিয়ে দুজনের শরীর ফালা ফালা করে দিতে লাগলো। রাজু জ্ঞান হারালো। প্রেতাত্মা এক হাতে মদনের গলা চেপে ধরে অন্য হাত দিয়ে পেট চিড়ে ফেলল। নাড়ি ভুড়ি বেরিয়ে এলো শরীর থেকে। রক্তাক্ত হয়ে গেল নৌকার পাটাতন। বৃষ্টির ফোঁটার সাথে টাটকা রক্তের মিলিত স্রোত নৌকোর গা বেয়ে নদীর জলে টুপ টুপ করে গড়িয়ে পড়তে লাগল। জমাট বাঁধা অন্ধকারে মাঝিবিহীন নৌকো নদীর জলে পাক খেতে খেতে ভেসে চলল অনির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। আমি আর কিশোরী মটলেনের উদ্দেশ্যে পথ হেঁটে চলেছি। হঠাৎ একটা বাড়ির ভেতর থেকে চেঁচামেচি কানে এলো। কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক অন্য একটা লোকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলছে, আয় 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 গরিবের টাকা বেড়ে তুই সহ্য করতে পারবি না। আমি অভিশাপ দিচ্ছি, ওই টাকার শতগুণ টাকা তোর ডাক্তারে খাবে, ডাক্তারে। অন্য লোকটি বলছে, যা যা, শকুনের অভিশাপে গরু মরে না। যা, যত সব ছাগল পাগল, দূর হ, দূর হয়ে যায় এখান থেকে। প্রথম লোকটা গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। খাবে খাবে ডাক্তারে খাবে ওই টাকা। খোঁজ নিয়ে দেখলাম প্রথম লোকটির কিছু টাকা দ্বিতীয় লোকটি ঠকিয়ে নিয়েছে।
দ্বিতীয় লোকটির কাছ থেকে টাকা আদায় করতে না পেরে প্রথম লোকটা রাগে সাপসাপান্ত করতে করতে চলে গেছে। আমরা আবার এগিয়ে চললাম তারানাথ তান্ত্রিক ওরফে আমাদের প্রিয় ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। ঠাকুরমশাইয়ের বাড়িতে ঢোকার আগেই প্রতিবারের মতো ঠাকুরমশাইয়ের পছন্দের কিছু মিষ্টান্ন, কিছু তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেট নিয়ে নিলাম। দরজায় টোকা দেওয়ার আগেই দরজা খুলে দিল চারি। অবাক হলাম না। তারানাথ তান্ত্রিকের এইসব কাণ্ডকারখানা দেখে আমরা প্রথম অবাক হলেও এখন আর হই না। ঠাকুরমশাইয়ের যে সমস্ত অদ্ভুত ক্ষমতা আছে তার মধ্যে এটি অতি সাধারণ একটি বিষয়। উনি আগে থেকেই বুঝতে পারেন আমাদের আগমনের কথা। চারির হাতে আমাদের সঙ্গে আনা জিনিসগুলো দিয়ে দিলাম। আমি বললাম, এই নাও চারিমা, এইগুলোর ব্যবস্থা করো। চারি মিষ্টি হেসে বলল, আচ্ছা কাকাবাবু, এখন আপনারা বৈঠকখানায় গিয়ে বসুন। বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছেন। আমি চা জলখাবারের ব্যবস্থা করছি। আমরা বৈঠকখানায় দরজার কাছে আসতেই শুনতে পেলাম ঠাকুরমশাইয়ের সাদর আহ্বান। ঠাকুরমশাই বললেন, আরে এসো এসো মানিক জোড়, এসো, তোমাদের জন্যই তো আমি অপেক্ষা করে বসে আছি। আমরা বৈঠকখানায় ঢুকলাম। সত্যি বলতে কি, এই ঘরের মধ্যে আসবাবপত্র তেমন কিছু নেই, কিন্তু এই তক্তাপোষ, চেয়ার, দেওয়ালে টাঙানো দেবদেবীদের ছবি, বাতাসে ভেসে থাকা পুরনো গন্ধের সঙ্গে তামাক পোড়ার মিশ্র গন্ধ সব মিলিয়ে মনে অসম্ভব মাদকতা সৃষ্টি করে চলেছে। সেই আবেশের বশবর্তী হয়ে শীত, গ্রীষ্ম, বর্ষায় এখানে বসে অলৌকিক অভিজ্ঞতাগুলো শুনতে শুনতে বিভোর হয়ে যায়। কিশোরী তক্তাপোষের ওপর বসতে বসতে বলল, আচ্ছা ঠাকুরমশাই, পুরাণের মুনি ঋষিরা সাধনা দ্বারা শক্তি অর্জন করতেন বলে তাদের অভিশাপ হয়তো ফলপ্রসূ হতো, কিন্তু সাধারণ কোনো মানুষ কাউকে অভিশাপ দিলে সেই অভিশাপ কি আসলেই সত্যি হয়? আমি বুঝলাম আসবার পথে ঘটনার রেশ টেনেই কিশোরীর সেই প্রশ্ন শুনে ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, কি যেন চিন্তা করতে লাগলেন। তারপর আস্তে আস্তে বললেন, তুমি ঠিকই বলেছ কিশোরী, সাধনা দ্বারা বা তপস্যা দ্বারা মুনি ঋষিরা শক্তির অধিকারী হতেন বলেই তাদের মুখ নিঃসৃত অভিশাপ ফলে যেত। কিন্তু সাধারণ মানুষ রাগের বশে যে কথাগুলো বলে সেগুলো সাধারণত ঘটে না। আবার মাঝে মধ্যে কাকতালীয়ভাবেই হোক আর পাপ কর্মের ফল হিসেবেই হোক, অভিশাপ কিন্তু লেগে যায়। কিশোরী বলে উঠল, আজকে এই অভিশাপ নিয়েই কোনো গল্প শুনতে ইচ্ছা করছে ঠাকুরমশাই। যদি আপনার কাছে থাকে তাহলে শোনান না সেরকম কোনো গল্প। আমি একটু সংশোধন করে দিয়ে বললাম, গল্প নয় কিশোরী, পূর্ব অভিজ্ঞতা বলো। কিশোরী বলল, ও হ্যাঁ 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 হ্যাঁ, পূর্ব অভিজ্ঞতা শুনতে চাই। ঠাকুরমশাইয়ের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। এই সময় চারি মুড়ি মাখা তেলে ভাজার চা নিয়ে ঘরে ঢুকলো। আমরা দেরি করলাম না, খেতে শুরু করলাম। খাবারের সদ্ব্যবহার সেরে ঠাকুরমশাই আমাদের আনা পাসিংশ থেকে ধূম্র উদ্গীরণ করতে করতে ভাবুক হয়ে পড়লেন। আমরাও ধূম্রজালের মায়ায় আবদ্ধ হয়ে অপেক্ষা করতে লাগলাম ঠাকুরমশাইয়ের কাহিনী শোনার জন্য। ঠাকুরমশাই শুরু করলেন, বুঝলে কিশোরী, মনের মতো কাজ না হলে রাগের বহিঃপ্রকাশ হিসেবে অনেক সময়ই আমরা অভিশাপ দিয়ে থাকি, তবে সেই সবের কোনো ফলাফল থাকে না। কিন্তু অত্যাচারিত অবস্থায় অসহায় কোনো মানুষের ব্যথিত হৃদয়ের করুণ আর্তনাদ যখন অভিশাপ হয়ে বেরিয়ে আসে না, তখন দৈবাৎ সেই অভিশাপ ফলেও যেতে পারে। সেই রকমই একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম একবার। আমি তখন ভবঘুরে জীবনের মধ্যভাগে। সময়ের সাথে সাথে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করে বেশ খানিকটা অভিজ্ঞ হয়েছি। এক বিকেলে নদীর ধার ঘেঁষে হেঁটে যাচ্ছিলাম। পড়ন্ত বিকেলে গলিত সোনার সূর্যালোক নদীর জলে পড়ে ঝিকমিক করছিল। বাতাসে তখন উত্তরে হাওয়ার দাপট। পা চালিয়ে কোনো গ্রামে আশ্রয় নেবার যেন ইচ্ছে করছিল না। আনমনেই হাঁটছিলাম নাম না জানা নদীর পাশ ধরে বিস্তৃত বাঁধের উপর দিয়ে। বাঁধের পাশে গজিয়ে ওঠা বন বাদাড়ের ছায়ায় চলতে চলতে মনে হচ্ছিল যেন কোনো একটা মায়াময় জগতে হেঁটে চলেছি। এইভাবে হাঁটতে হাঁটতে সন্ধ্যা পেরিয়ে গেল। তবুও খানিকটা হেঁটে চললাম। আকাশে চাঁদ দেখা দিল।
শীতল বাতাসের ছোঁয়ায় আর স্নিগ্ধ চাঁদের মায়াবী আলোয় মুগ্ধ হয়ে গেলাম। হঠাৎ বাঁধের পাশে একটা শ্মশান চোখে পড়ল। একটু দূরে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ঝুপড়ি। শ্মশানের আশপাশটায় শেয়াল কাঁটা, ঘেঁটু ফুল, মানকচু প্রভৃতি গাছের জঙ্গল। নদীর ধারে খড়িকাঠির জঙ্গলের ভিতর থেকে একটা বিষধর সাপ বেরিয়ে এসে আবার মিলিয়ে গেল ঝোপের ভেতরে। আগাছা ঝোপঝাড় ভেঙে আমি এগিয়ে গেলাম শ্মশানের সেই ঘরটার দিকে। নদীর চড়ায় শ্মশানের ধারে সেই ঘরটাকে বানানো হয়েছিল শ্মশান যাত্রীদের সাময়িক আস্তানা হিসেবে। আমার সঙ্গে চিঁড়ে আর বাতাসা ছিল। ভাবলাম সেইগুলো দিয়ে পেটের আগুন নিভিয়ে আজকে রাতে এখানেই বিশ্রাম নেব। তাই ঝোপঝাড় মারিয়ে এগিয়ে যেতে লাগলাম সেই দিকেই। পায়ের নিচে ভাঙা মাটির হাঁড়ি, ছেঁড়া বালিশ, কাঁথা, ভাঙা বাঁশ এইসব পেরিয়ে যখন ঝুপড়ির সামনে পৌঁছালাম তখন হাওয়ার বেগ আরো বেড়েছে। দরমা দিয়ে তৈরি দরজাটা সামান্য ফাঁক করতেই তীব্র বেগে কিছু একটা বেরিয়ে এলো ভেতর থেকে। আচম্বিতে ঘটে যাওয়া ঘটনায় আমি হতচকিত হয়ে গেলাম। পরমুহূর্তে বুঝলাম ওটা একটা শেয়াল ছিল। শীতের হাত থেকে রক্ষা পেতে হয়তো ভিতরে ঘাপটি মেরে বসেছিল। আমার সাড়া পেতেই ভয় পেয়ে পালিয়েছে। যাই হোক, আমি ঝোলা থেকে মাটির প্রদীপখানা বের করে জ্বালিয়ে নিলাম। আমি প্রদীপের ক্ষীণ আলোয় দেখলাম ঘরের ভিতরটা বেশ কিছু টুকরো কাঠ, পাটকাঠি আর খড়ের আঁটি পড়ে রয়েছে। সেইগুলোকে সাজিয়ে নিয়ে বিছানা করে নিলাম। তারপর নদীর জলে হাত পা ধুয়ে জিরিয়ে নিতে বসলাম। সান্ধ্যকালীন আহ্নিক সেরে নিলাম। শ্মশানে হয়তো কিছুদিন আগেই চিতা জ্বলেছে, সেটা চিহ্ন দেখেই বোঝা যাচ্ছিল। আমি এর আগেও অবশ্য বহুবার বহু শ্মশানে রাত্রিবাস করেছি, বিশেষত সাধনাকালে। তাই আমার বিশেষ অসুবিধা হবে না। দরমা দিয়ে তৈরি দেওয়ালের ফাঁক বলে অবাধ্য ঠান্ডা বাতাস ভিতরে আসছিল। এমন সময় একটা শব্দ শুনে আমি সচকিত হয়ে উঠলাম। যেন মনে হচ্ছিল কেউ তীব্র বেগে ছুটে আসছে এই দিকে। আমি সঙ্গে সঙ্গে বাইরে বের হলাম। কুয়াশা ভেদ করে অস্পষ্ট আর্তনাদ কানে আসছিল। আমি শব্দ লক্ষ্য করে খানিকটা সামনের দিকে এগোলাম। আধখানা চাঁদের কুয়াশা মাখা আলোয় বুঝলাম একটা মানুষ ছুটে আসছে পড়িমড়ি করে, আর তার পিছনে চার পেয়ে জন্তু জাতীয় কোনো কিছু তাড়া করেছে। আরো একটু কাছে আসতেই বুঝলাম জন্তুটা গরুর বাছুর। কিন্তু বাছুরের রণমূর্তি আর লাল চোখ দেখে বুঝলাম যে সে ইহলোকের জীবিত প্রাণী নয়, বরং মৃত লোকের দুর্ধর্ষ প্রতিনিধি। আমি আর দেরি করলাম না। ব্যাপারটা বুঝে নিয়েই মন্ত্র পড়তে পড়তে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে ছুঁড়ে দিলাম কাছাকাছি চলে আসা সেই ভৌতিক জীবকে লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে ভৌতিক প্রাণীর হুঙ্কার থেমে গেল। আস্তে আস্তে দেহটাই সম্পূর্ণভাবে মিলিয়ে গেল অন্ধকারে। ছুটে আসা লোকটি তখন মাটিতে বসে হাঁপাচ্ছে। আমি তাকে ধরে ধরে নিয়ে এলাম আমার নতুন আস্তানায়। প্রদীপের আলোয় বসে হাঁপাতে হাঁপাতে সে বলল, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আজকে তো ভেবেছিলাম আমার জীবন শেষ, ঠিক সময়ে আপনি এসে আমায় বাঁচিয়ে দিয়েছেন। বিপদে প্রাণ বাঁচানোই মানুষের কর্তব্য। আপনি খানিকক্ষণ জিরিয়ে নিন, তারপরে আপনার সব কথা শুনছি। লোকটি খানিকক্ষণ জিরিয়ে নিল, তারপর বলল, এই নির্জন জায়গায় আপনার মতো মানুষের সহায়তা পাবো আমি ভাবতেও পারিনি। আমার খুব কৌতূহল হচ্ছে আপনার সম্পর্কে, আর আপনি যে অলৌকিক শক্তির অধিকারী তার পরিচয়ও পেলাম। কে আপনি? হ্যাঁ, কৌতূহল হওয়াটাই তো স্বাভাবিক। যাই হোক, আমি হলাম তারানাথ চক্রবর্তী, তন্ত্রবিদ্যার গূঢ় রহস্য সন্ধানী। সবাই আমাকে ঠাকুর মশাই বলেই ডাকে। রহস্যময় অলৌকিক ঘটনার কার্যকারণ সম্পর্কে সন্ধান করতে করতে পথে পথে ঘুরে বেড়াই আপন মনে। আজ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এই নিরালায় রাতটা কাটাবো বলেই ঠিক করেছিলাম, আর তারপরেই তো এই কাণ্ড ঘটল। এবারে আপনি বলুন তো, আপনি কে? আগন্তুক বলল, আমি হলাম বিভাস চোংদার।
আমার বাড়ি রতনপুর গ্রামে। আমি যাচ্ছিলাম আমার মেয়ের বাড়ি গোবিন্দপুর। নদীর পাড়ে একটা জঙ্গলের পাশে প্রকৃতিরটাকে সাড়া দিয়ে ফিরে আসছি। হঠাৎ দেখি কালো রঙের কোনো এক চারপেয়ে জন্তু মুখ দিয়ে অস্বাভাবিক আওয়াজ বার করছে। একটু ভালো করে লক্ষ্য করতে বুঝলাম তার চোখগুলো অস্বাভাবিক রকমের লাল, আমাকে আক্রমণ করবার জন্য উদ্যত। ভীষণ ভয় পেয়ে আমি দৌড়তে শুরু করলাম, কিন্তু জন্তুটাও আমার পিছনে ধাওয়া করতে লাগলো, কিছুতেই পিছু ছাড়ল না। আপনি না এলে কি যে হতো ভাবতেই আমার গোটা শরীরটা শিউড়ে উঠছে। এই জন্যেই সন্ধ্যের পর যেখানে সেখানে প্রাকৃতিক কার্য সারা উচিত নয়। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে নিশ্চয়ই ভাগাড় ছিল। আপনি গোভূতের পাল্লায় পড়েছিলেন। এরা বড় সাংঘাতিক পরলৌকিক জীব। এদের বিশেষত্ব হল এরা কোনো মানুষের দু পায়ের ফাঁক দিয়ে যদি একবার গলে যায় তাহলে কিন্তু সেই মানুষ আর বাঁচে না, ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, আর তারপরে 1 সপ্তাহের মধ্যেই তার মৃত্যু ঘটে। আমার কথা শুনে বিভাসবাবু চমকে উঠলেন। তার চোখ মুখের অবস্থা করুণ হয়ে উঠল। বিভাসবাবু বললেন, খুব বাঁচা বেঁচে গিয়েছি এই যাত্রায়, তবে এখন তো আর গোবিন্দপুর যেতে পারবো না। কি করি এখন? আমার সঙ্গে আজকে রাতটা এখানেই থেকে যান, কাল সকালে মেয়ের বাড়ি যাবেন। বিভাসবাবু বললেন, ঠাকুরমশাই, একটি অনুরোধ করব আপনাকে। আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ঠাকুরমশাই, দয়া করে আমার সঙ্গে একটিবার গোবিন্দপুর যাবেন। আমার মেয়ে খুব বিপদের মধ্যে আছে। কেন, কি হয়েছে সেখানে? বিভাসবাবু বললেন, অপশক্তির প্রাদুর্ভাব হয়েছে সেখানে। নববিবাহিত দম্পতিরা একে একে মারা যাচ্ছে হঠাৎ করেই। আমার মেয়ের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে, তাই সে প্রচণ্ড ভয় আছে। আমি এই খবরটা পেয়েই সেখানে যাচ্ছি। আপনার শক্তি আমি নিজে চোখেই দেখেছি, তাই আমার আশা আপনি আমার মেয়েকে চরম সংকট থেকে রক্ষা করতে পারবেন। কেউ বিপদে পড়ে আমার সাহায্য চাইলে আমি তাকে বারণ করতে পারি না। আমিও রাজি হয়ে গেলাম তার সাথে যাওয়ার জন্য। বললাম, বেশ, তাই হবে, আমি যাব আপনার সাথে। ওই রাতে আমার সঙ্গে থাকা চিঁড়ে আর গুড় দুজনে ভাগাভাগি করে খেয়ে রাতটা কাটিয়ে দিলাম। পরদিন ভোর ভোর রওনা হয়ে পড়লাম গোবিন্দপুর গ্রামের উদ্দেশ্যে। একটু বেলার দিকেই আমরা পৌঁছালাম গোবিন্দপুর গ্রামে। পৌঁছে দেখলাম গ্রামের বাঁধানো বটতলায় গ্রামবাসীরা জটলা করেছে। সেই ভিড়ের মধ্যে বিভাসবাবুর মেয়ে এবং জামাইও ছিল। বিভাসবাবুকে দেখে এগিয়ে এলো তার দিকে। বিভাসবাবুর মেয়ে সুচন্দ্রা বলল, তুমি এসেছো বাবা? আমার খুব ভয় লাগছিল, তাই তোমাকে খবর পাঠিয়েছিলাম। জানো, গতকালও এক নববিবাহিত বধূ মারা পড়েছে এখানে। অবশ্য তার স্বামী আগেই মারা পড়েছিল অপশক্তির হাতে। কিভাবে যে বাঁচবো আমরা। গ্রামের মোড়ল আমাকে দেখতে পেয়েছিলেন, যদিও আমার সাজ পোশাক তখন তান্ত্রিকের মতন ছিল না, তবুও গাল ভর্তি দাড়ি আর লম্বা চুল লক্ষ্য করে আমার দিকে এগিয়ে এসে সরাসরি আমাকে প্রশ্ন করলেন, আপনি কি কোনো সাধক বা তান্ত্রিক? আমি উত্তর দেওয়ার আগেই বিভাসবাবু বলে উঠলেন, হ্যাঁ, উনি একজন বড় মাপের সাধক। ওনার ক্ষমতা আমি খুব কাছ থেকে দেখেছি গতকাল সন্ধ্যায়। আরে, উনি ভূতের কবল থেকে আমাকে বাঁচিয়েছেন, আর আমার অনুরোধেই উনি এখানে এসেছেন গ্রামের মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। মোড়ল বললেন, দেখুন ঠাকুরমশাই, যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো আমাদের গ্রামের মানুষদের সঙ্গে ঘটে চলেছে তাতে আমরা সকলেই গভীরভাবে মর্মাহত। নিজের আত্মীয় না হলেও প্রতিবেশীর বিপদ হলে কারোরই মন মেজাজ ঠিক থাকে না। কোথা থেকে কেন যে এই উৎপাত শুরু হয়েছে কুল কিনারা খুঁজে পাচ্ছি না আমরা। দয়া করে আমাদের এই বিপদ থেকে মুক্ত করুন। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, তন্ত্রবিদ্যার অতল জ্ঞান সমুদ্রের সামান্য কিছুই আমি অর্জন করতে পেরেছি। এখন অনেক গুপ্তবিদ্যা আছে যার মোকাবিলা করা সহজ কথা নয়। তবুও মানব কল্যাণে আমি যতটা সম্ভব মানুষকে সহায়তা করে থাকি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বিভাসের মেয়ে সুচন্দ্রা এসে বলল,
চলুন ঠাকুরমশাই, আমাদের বাড়িতে চলুন। সেখানে বসেই না হয় পরবর্তী কথাবার্তা বলবেন। আমরা সকলে মিলে চললাম সুচন্দ্রাদের বাড়ির উদ্দেশ্যে। বিভাসের মেয়ে সুচন্দ্রার শ্বশুরবাড়ি মধ্যবিত্ত পরিবার। তার শ্বশুর এবং শাশুড়ি কেউ বেঁচে নেই। মাটির পাঁচিল ঘেরা মোটা মাটির দেওয়াল দিয়ে তৈরি বাড়ি। সামনে বেশ কয়েকটা ধানের গোলা বা মড়াই, আর পিছনে বেশ বড় সড়ো একটা পুকুর। পুকুরের পাড়ে বড় বড় বৃক্ষ জাতীয় গাছের সমারোহ। পরিস্থিতি দুঃখের হলেও আতিথেয়তায় কিন্তু কোনো খামতি হলো না। দুপুরবেলা পুকুরের কাতলা মাছ, শাকের তরকারি আর ডাল দিয়ে মধ্যাহ্নভোজ সেরে মাটির দাওয়ায় এসে বসলাম। বিভাসের জামাই সজল এসে আমাদের কাছে বসল। তার চোখে ও মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সজল বলল, ঠাকুরমশাই, আমি ভেবে পাচ্ছি না কি আমাদের দোষ যে সব সময় আমাদের মৃত্যু ভয়ে থাকতে হচ্ছে। দুশ্চিন্তা করো না, আমি যত শীঘ্র সম্ভব এই অপশক্তির বিনাশের পথ খোঁজার চেষ্টা করব। বিকেলবেলায় বাঁশের মাচায় মোড়ল সহ গ্রামবাসীদের আলোচনা চলছিল। মোড়ল মশাই ভ্রুক ভ্রুক শব্দ করে হুঁকো থেকে তামাক খাচ্ছিলেন। আমি বিভাসবাবুকে নিয়ে তাদের কাছে গেলাম। মোড়ল বলল, আসুন আসুন ঠাকুরমশাই, বসুন। পুরো ঘটনাটা আমাকে বলুন। বিস্তারিতভাবে না জানলে কিন্তু এই অপশক্তির বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব নয়। মোড়ল বলল, ঠিক আছে, আমি বলছি, শুনুন। আমরা বহু বছর ধরে এ গ্রামে বাস করছি, কিন্তু এই ধরনের অলৌকিক দুর্ঘটনা কখনো ঘটতে দেখিনি। কিন্তু এই মাসখানেকের মধ্যেই 4 জোড়া দম্পতির মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটা ঘটে মদনের সঙ্গে। মদনের মাসখানেক হলো বিয়ে হয়েছিল। সেদিন মদন শহরে কাজে গিয়েছিল। ফিরতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু রাত হয়ে গেলেও সে যখন বাড়ি ফিরল না, তখন সকলে খোঁজাখুঁজি আরম্ভ করলো, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। পরের দিন সকালে বহু দূরের নদীর ঘাটে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়, হারান মাঝির নৌকায়। সেদিন দুর্যোগের জন্য হারান মাঝি খেয়াঘাট থেকে নৌকা নিয়ে তার বাড়ি ফিরে গিয়েছিল একটু আগেই। নৌকাটা বাঁধা ছিল তার বাড়ির সামনের ঘাটে। খেয়াঘাট আর হারান মাঝির বাড়ির ঘাটের মধ্যে বেশ খানিকটা দূরত্ব। কিভাবে যে মদন ওই নৌকায় উঠেছিল সেটাই অজ্ঞাত ছিল। এর কিছুদিন পরেই মদনের নতুন বউটাও অস্বাভাবিকভাবে মারা পড়েছিল বাড়ির পিছনের বাঁশবাগানের ভিতর। কে যেন গলা টিপে মেরেছিল। এই সব ঘটনা দেখে গ্রামবাসীরা ভীত হয়ে ওঠে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এক এক করে মারা গেল আরও 3 জোড়া দম্পতি। তাদের সকলেরই কয়েক মাস মাত্র বিবাহ হয়েছিল। তখন থেকে সকলেই ভয়ে সিটিয়ে আছে। গাঁয়ের কেউই ছেলে মেয়েদের বিয়ে দিতে সাহস করছে না। আবার যাদের নতুন বিয়ে হয়েছে তারাও আতঙ্কিত হয়ে উঠেছে, এবার হয়তো তাদের পালা। এই গ্রামের মেয়ে যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তারাও মারা যাচ্ছে, এমনকি জামাইরাও ছাড় পাচ্ছে না। আমরা যে এখন কি করব সেটাই ভেবে ঠিক করতে পারছি না। সবসময় মনে হয় কেউ বুঝি আমাদের উপর কড়া নজর রাখছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। বিশেষ করে রাতের দিকে গাটা কেমন যেন ছমছম করে। ঠাকুরমশাই, এই চরম বিপদে আমার মেয়ে জামাইও আছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। দেখুন, আপনাদের বর্ণনা অনুযায়ী অপশক্তির আক্রমণে শুধু নবদম্পতিরাই মারা যাচ্ছে, কিন্তু কখন কিভাবে কার উপর মৃত্যুর করাল থাবা নেমে আসবে কেউ জানে না। তাই আপাতত গ্রামের যত নববিবাহিত দম্পতি আছে সকলের বাড়ি বাড়ি গিয়ে আমি বিশেষ গণ্ডির ব্যবস্থা করব। সন্ধ্যার পর ওই গণ্ডি যেন তারা পার না করে। এমন সময় এক মহিলা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে পড়ল। মহিলা কাঁদতে কাঁদতে বলল, ঠাকুর মশাই, আমার স্বামীকে বাঁচান। ঠাকুর মশাই, আমার স্বামীকে বাঁচান। ওর কষ্ট যে আমি আর দেখতে পারছি না।
ও পাঁচুর মা, রাজুর বউটাকে তোমরা সামলাও। গ্রামের মহিলারা রাজুর বউকে মাটি থেকে তুলে দাঁড় করিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার স্বামীর? মহিলাটি চোখ মুছতে মুছতে বলতে শুরু করলো, আমার স্বামী মদনবাবুর সঙ্গেই শহরে কাজে গিয়েছিলেন। ওদের ফিরতে ফিরতে সেদিন সন্ধে হয়ে গিয়েছিল, আর বিকেল থেকেই কুয়াশার মধ্যেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তাই হয়তো উনি ফেরার সময় নৌকা পাননি। যে নৌকায় মদনবাবুর লাশ পাওয়া গিয়েছিল, সেখানেই অচেতন অবস্থায় আমার স্বামী পড়েছিল। মদনবাবুর মৃত্যুটা ওর চোখের সামনেই হয়েছিল। আর সেই ভয়ঙ্কর বিভৎস ঘটনার পর থেকেই আমার স্বামীর মাথাটাও যেন কেমন গন্ডগোল হয়ে গেছে। ভুলভাল কথা বলে, কেমন বিড়বিড় করে, চমকে চমকে ওঠে। মাঝে মাঝেই বলে, ওই যে আসছে সে, ওই আসছে, আমাকে কামড়ে দেবে, আমাকে কামড়ে খেয়ে নেবে, বাঁচাও, বাঁচাও আমাকে, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও আমাকে। ভালো করে খাওয়া দাওয়াটাও করে না ঠাকুর মশাই, কাজও করে না। আমি যে ছেলে পেলে নিয়ে নিদারুণ কষ্টের দিন কাটাচ্ছি। একেই তো অন্ন জোটে না, তার উপর স্বামীর ওই রকম অবস্থা। আর সহ্য করতে পারছি না ঠাকুর মশাই, আমি আর সহ্য করতে পারছি না। আপনি তো অনেক মন্ত্রতন্ত্র জানেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি অনেক মন্ত্র জানেন। দিন না আমার স্বামীকে ভালো করে। আমি 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 আপনার দুটো পা ধরছি, আমি আপনার পায়ে পড়ছি ঠাকুর মশাই, আমার স্বামীকে একটু ভালো করে দিন। আমি বুঝলাম ভয়ের অভিঘাতে রাজুর মাথার ব্যামো দেখা দিয়েছে। যতক্ষণ না ওই ভয় ওর মন থেকে দূর হয়ে যাবে, ততক্ষণ সে কিন্তু ঠিক হবে না। আমি রাজুর স্ত্রীকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে মা, আমি তোমার স্বামীকে সুস্থ করে দেব। এখন যাও, আমি পরে দেখছি কি করতে পারি। এই ঘটনাটা জানার পর গ্রামবাসীদের অনুমানটা যে সঠিক, সেটাই দৃঢ় হলো। অপশক্তি কেবলমাত্র সম্প্রতি যাদের বিয়ে হয়েছে তাদেরই আক্রমণ করছে, কারণ রাজুকে অপশক্তি হত্যা করেনি। আমি গ্রামের বাড়ি বাড়ি ঘুরে নবদম্পতিদের গৃহের বাইরে গণ্ডি কেটে দিলাম, আর পই পই করে সতর্ক করে দিলাম গণ্ডির বাইরে যাতে তারা না যায়। তারপর বিভাসবাবুকে নিয়ে ফিরে এলাম তার মেয়ের বাড়িতে। সেইখানেও টেনে দিলাম গণ্ডি। কয়েকদিন কেটে গেল, কোনো রকম উৎপাত লক্ষ্য করা গেল না। আমি এর মধ্যে রাজুর কাছে গিয়ে একটা কবচ ধারণের জন্য দিয়ে এসেছিলাম। একদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। নিস্তব্ধ রাতের নীরবতা খান খান করে একটা বিকট চিৎকার শুনতে পেলাম, নারী কণ্ঠের আর্তনাদ। তাড়াতাড়ি বেরিয়ে এলাম নিজের ঘর থেকে। বিভাসবাবুও বেরিয়ে এসেছেন নিজের ঘর থেকে। বেরিয়ে দেখি সুচন্দ্রা তখন হাঁপাচ্ছে। সজল হ্যারিকেনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নিজেদের ঘরের সামনে। বিভাসবাবু বললেন, কি হয়েছে মা, হাঁপাচ্ছিস কেন? সুচন্দ্রা বলল, রাতে জল পিপাসা পাওয়ায় আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। উঠে গিয়ে ঘরের কোনায় রাখা কলসি থেকে জল খেয়ে শুতে যাচ্ছি। এমন সময় জানলা দিয়ে চেয়ে দেখি নিম গাছটা থেকে কে যেন বিরাট লম্বা একটা হাত বাড়িয়ে দিয়েছে আমার বাড়ির দিকে। আর তার সেই কালো হাতটা থেকে পচা মাংস খসে খসে পড়ছে। সেই সঙ্গে নিম গাছের উপর থেকে একটা ভয়ঙ্কর মুখ দাঁত খিচিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি আতঙ্কে চিৎকার করতেই সেটা অদৃশ্য হয়ে গেল। কিন্তু ঠাকুরমশাই তো গণ্ডি কেটে দিয়েছিলেন, তবে কি ওই অশরীরীকে গণ্ডিটা প্রতিরোধ করতে পারেনি? সজল বলল, গণ্ডির প্রভাবেই হয়তো ভেতরে ঢুকতে পারিনি, না হলে আজকেই হয়তো আমাদের মেরে ফেলতো।
সুচন্দ্রাকে আশ্বস্ত করে আবার ফিরে এলাম নিজের ঘরে। কিন্তু সেই রাতে আর ঘুম এলো না। পরের দিন সকালে আবার একটা মর্মান্তিক খবর শুনলাম। আরও এক দম্পতি একসাথে প্রাণ হারিয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখলাম সত্যি ভয়ানক ব্যাপার। নৃশংস আক্রোশে ছিন্ন ভিন্ন দুটো দেহ পড়ে আছে ঘরের মেঝেতে, রক্তাক্ত চারিপাশ। আমি বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমার টানা গণ্ডি পেরিয়ে এমন একটা ঘটনা দুর্ভাগ্যজনক। গ্রামের কালী মন্দিরের পুরোহিত জগদীশ ভট্টাচার্য বলে উঠলেন, ঠাকুর মশাই কি ভণ্ড নাকি? তার দেওয়া গণ্ডি তো কিছুই কাজ করলো না। গ্রামবাসীরা সকলে আমার দিকে কেমন যেন সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল। এক নববিবাহিত যুবক বলল, আমরাও গতকাল সেই প্রেতাত্মাকে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছি। ভয়ঙ্কর তার মুখ, দেখলেই ভিড়মি খাওয়ার জোগাড়, আর পচা গন্ধে যেন বমি উঠে আসে। আমি বলি কি, এই অচেনা ভিনদেশির উপর ভরসা না রেখে নিজেরা অন্তত একবার চেষ্টা করি। মা কালীর পূজা করে যদি এই সব দোষ কাটানো যায়। এই থাম থাম থামো। এই শোকের দিনে তোমরা এরকম ঝগড়াঝাটি করো না। এই যে নিতাই, তুমি বাড়ি যাও তো, বাড়ি যাও। বলেই তিনি পুরোহিতের সঙ্গে আলোচনায় বসলেন। আমি উপেক্ষিত হয়ে রইলাম, কিন্তু তা সত্ত্বেও আমি কিছু বললাম না। বুঝলাম যে আমার উপর কেউ ভরসা রাখতে পারছেন না। বিভাসবাবু কিন্তু আমার উপরই ভরসা করলেন। বিভাসবাবু বললেন, ঠাকুরমশাই, যে যা কিছু বলে বলুক, আপনি ব্যবস্থা করুন। আমি নিজের তৈরি গণ্ডির ব্যর্থতা সম্পর্কে ভাবতে লাগলাম। গতকাল দম্পতির যেখানে মৃত্যু হয়েছিল সেইখানে আরও একবার ঘুরে সন্ধ্যের আগেই ফিরে এলাম। সারাক্ষণ শুধু ভেবে চললাম সম্ভাব্য সমাধানের পথ সম্পর্কে। মা কালীর চরণে পূজা করা পবিত্র পন্থা, কিন্তু সব সময় মায়ের জাগরণ করা সম্ভব হয় না, তাই সফলতা নাও মিলতে পারে। আমি ধ্যানমগ্ন হলাম। ধ্যান যখন ভাঙল, সমাধানের পথ পেলাম না বটে, তবে বুঝলাম আমার গণ্ডিকে কেউ খণ্ডন করে বিপরীত ক্রিয়া প্রয়োগ করেছে, আর তার ফলেই অশরীরীর প্রবেশ পথ তৈরি হয়েছে। এই জীবনের দুষ্কর্মটা কার সেটা জানা একান্ত প্রয়োজন। হঠাৎ আমার মনে পড়ল সেই নিতাই নামের বৃদ্ধের কথা। সজলের কাছ থেকে বৃদ্ধের বাড়ির ঠিকানা জেনে নিয়ে বিভাসবাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। নিতাইবাবুর বাড়িতে যখন পৌঁছালাম, তখন তুলসীতলায় সান্ধ্য প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি বেজে উঠেছে। আমরা দুজনে তার বাড়ির উঠোনে দাঁড়াতেই ভিতর থেকে নিতাইবাবু চেঁচিয়ে বললেন, কে কে ওখানে? আমি গলা খাঁকারি দিয়ে বললাম, আমি তারানাথ চক্রবর্তী, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যারিকেনটা হাতে নিয়ে বৃদ্ধ বাইরের দিকে এসে আমাদেরকে ভেতরে আসতে বললেন। আমরা তিনজনে বারান্দায় বিছানো মাদুরের ওপর বসলাম। বৃদ্ধ বললেন, তা কি জানতে চান বলুন? আপনি ব্রাহ্মণীর অভিশাপের কথা কি বলছিলেন, সেই বিষয়ে আমি জানতে চাই। আসল কথা কি হচ্ছে জানেন? এই জগদীশ ভট্টাচার্য খুবই অহংকারী লোক। কেউ তার চেয়ে বেশি জানেন এই কথাটা ওনার সহ্য হয় না। উনি যা বলবেন সেটাই ঠিক, আর অন্যজনে সঠিক বললেও সেটা ভুল। এই গ্রামে একমাত্র বিপিনই ছিল ওর সমকক্ষ। জগদীশ ভট্টাচার্য যেমন উগ্রমেজাজের লোক, বিপিন ছিল ঠিক তার উল্টো। সে ছিল খুবই নিরীহ এবং শান্ত স্বভাবের, কিন্তু খুব শাস্ত্রজ্ঞানী লোক ছিল। জগদীশ ভট্টাচার্য কালী মন্দিরের মূল পুরোহিতের পদে ছিলেন, আর বিপিন ছিল তার সহকারী। অনেক সময়ে পূজার পদ্ধতি কিংবা অনুষ্ঠানের কোনো রীতি সম্পর্কিত বিধি জগদীশ ভট্টাচার্য ভুল বললে বিপিন তা সংশোধন করে দিত।
আর এতেই জগদীশ বিপিনের উপর একেবারে ক্ষেপেছিলেন। পদে পদে বিপিনকে ছোট করতেন। বিপিন মুখ বুজে সব সহ্য করত, কিন্তু দুঃখের কথা কি জানেন ঠাকুরমশাই, এত জ্ঞানী হওয়া সত্ত্বেও বিপিনকে শেষমেশ আত্মহত্যা করতে হয়েছিল। কেন, কি হয়েছিল? চুরির বদনামে। চুরি? হ্যাঁ ঠাকুরমশাই, এ এক করুণ কাহিনী। এই বছর দুয়েক আগের কথা হবে। আমাদের গ্রামের মা কালীর মন্দির বহু পুরনো। মা কালীর মূর্তিটি বেশ কিছু অলংকারে সজ্জিত থাকত। এক রাতে মন্দিরের কালী মূর্তির সমস্ত অলংকার চুরি হয়ে গিয়েছিল। মন্দিরের দরজা কিন্তু ভাঙা ছিল না। যেহেতু মন্দিরের চাবি থাকতো বিপিনের কাছেই, তাই সমস্ত চুরির দায় বিপিনের ঘাড়ে গিয়ে পড়ল। গ্রামবাসীরা সকলেই বিপিনকে এই চুরির জন্য দায়ী করতে লাগলো। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু যখন চুরি যাওয়া গয়নাগুলো বিপিনের একমাত্র মেয়ের শ্বশুর বাড়ি থেকে পাওয়া গেল, তখনই গ্রামের সকলে বিপিনকে চোর বদনাম দিতে লাগলো। বিপিনের মেয়ের মাস কয়েক আগেই বিয়ে হয়েছিল। তার মেয়ে জানিয়েছিল অচেনা একজন ব্যক্তি এসে গহনা দিয়ে বলেছিল সে সোনার দোকানদার। এগুলো বিপিন যৌতুকের পাওনা হিসেবে পাঠিয়েছে। অবাক হলেও বিপিনের মেয়ে সেগুলো রেখে দিয়েছিল। গ্রামের লোকজন চোর অপবাদ দেওয়ায় বিপিন খুব কেঁদেছিল। বিপিন বলেছিল, বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি এ চুরি করিনি। কেউ আমাকে বদনাম করার জন্য ফাঁসিয়েছে। কিন্তু তোমার মেয়ের বাড়ি থেকে সমস্ত অলংকার পাওয়া গেছে, মন্দিরের চাবিও তোমার কাছে। তুমি ছাড়া আর কে বের করতে পারবে গয়নাগুলো? অমন মায়া কান্না কেঁদে পার হবে ভেবেছ? অতি চালাক। ভেবেছিলে সবাই ভাববে মন্দির থেকে গহনা অন্য কেউ চুরি করে নিয়ে গেছে, তাই কেউ সন্দেহ করবে না, আর লুকিয়ে তা পাঠিয়ে দিয়েছিলে নিজের মেয়ের বাড়িতে। ভেবেছিলে পরে বিক্রি করবে। হ্যাঁ, ভালো ফন্দি এঁটেছিলে তো। এমন ভাব দেখাও যেন সর্বজ্ঞানী, কিন্তু পেটে পেটে চুরি বিদ্যা। এবার বিপিনের বউ সুচিত্রা দেবী একেবারে ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, দোহাই ভট্টাচার্য মশাই, এমন অপবাদ দেবেন না। জগদীশ ভট্টাচার্য বললেন চোরের বউয়ের আবার বড় গলা, চোরকে চোর বলা যাবে না। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। এমন অপবাদ দেবেন না। আমি আর বিপিন পরস্পরের বন্ধু ছিলাম। আমি কিছুতেই বিশ্বাস করিনি যে সে চুরি করতে পারে, কিন্তু এমন জোরালো প্রমাণ হাতে থাকায় সেদিন প্রতিবাদ পর্যন্ত আমি করতে পারিনি। এই অপবাদের ঢেউ বিপিনের মেয়ে শ্রীতমার শ্বশুর বাড়িতে এসে পৌঁছায়। যৌতুকের গহনা ভেবে প্রথমে শ্রীতমার শ্বশুর বাড়ির লোক তো খুবই আনন্দিত হয়েছিল, কিন্তু যখনই জানতে পারলো যেগুলো চুরির গহনা, তখন শ্বশুর বাড়ির লোকও তার প্রতি বিরূপ হয়। মাত্র কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল শ্রীতমার, সে কথা তো আগেই বললাম। চোরের মেয়ে এই গঞ্জনা সহ্য করতে না পেরে হতভাগী শ্রীতমা আত্মহত্যা করে। কথাগুলো বলতে বলতে নিতাই বুড়ো কেঁদে ফেললেন। একটু সামলে নিয়ে বললেন, সেও তো আমার মেয়ের মতোই ছিল। তার বাবার বদনামে শ্বশুর বাড়িতে কতটা অপমানিত হতে হয়েছিল হতভাগীটাকে, যার জন্য আত্মহুতি দিতে হয়েছিল তাকে। এদিকে শ্রীতমার আত্মহত্যার খবর শুনে বিপিনের তো পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। বারবার মাথা নেড়ে বলছিল, না না, এ হতে পারে না। আমার মেয়ে আমাকে ছেড়ে যেতে পারে না। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমার মেয়েকে কেড়ে নিলে মা। এ মা কালী, এ তোমার কেমন বিচার?
কোনোদিন তো তোমার সেবায় ত্রুটি করিনি। তাহলে তাহলে কেন এ শাস্তি আমায় দিলে মা? সে রাতেই বিষ খেয়ে জীবন শেষ করে মনের জ্বালা মেটায় সে। একমাত্র ব্রাহ্মণী সুচিত্রা বেঁচে থাকে। স্বামীর সৎকারের পর সেও পাগলের মতো হয়ে গিয়েছিল। দিনরাত ঘরের মধ্যেই আবদ্ধ থাকত, খাওয়া দাওয়া বিশেষ করত না। আমরা তাকে কি সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। এর মধ্যেই ব্রাহ্মণী শুরু করেছিল গোপন এক দানব সাধনা। গুপ্ততন্ত্রের এই সাধনা সে কোথা থেকে শিখেছিল তা আমি জানি না, কিন্তু একদিন সে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। যখন সকলে মিলে এসে তার বাড়ির উঠোনে হাজির হলো, তখন সে বলতে লাগলো, আমি সতীসাধ্যী ব্রাহ্মণী, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি যে বা যারা আমার স্বামীকে মিথ্যে অপবাদে ফাঁসিয়েছে তাদের অকাল মৃত্যু হবে, কাউকে রেহাই দেব না। আমার মেয়ে যেমন বিয়ের কয়েক মাসের মধ্যেই মারা গেছে, তেমন গ্রামবাসীদের সন্তানরাও বিয়ের পরেই মারা পড়বে। কথাগুলো বলেই সে নিজের গলায় ছুরি চালিয়ে দানবের উদ্দেশ্যে জীবনকে উৎসর্গ করেছিল। কিন্তু তখন গ্রামবাসীরা এটাকে হালকাভাবেই নিয়েছিল, আর এই কয় বছরে সেই অভিশাপের কোনো লক্ষণই প্রকাশ হয়নি। সবাই এক প্রকার ভুলে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে এই মৃত্যুগুলো সেই অভিশাপেরই অশনি সংকেত। এতখানি শোনার পর আমি নিশ্চিন্ত হলাম। সত্যি এটা অভিশাপের প্রভাব। যে অপদেবতার সাধনায় জীবন উৎসর্গ করে ব্রাহ্মণী অভিশাপ দিয়েছিল, সেই অপদেবতাই বর্তমানে ক্ষতি করছে গ্রামবাসীদের। এর সম্ভাব্য প্রতিকার কি হতে পারে সেইটা নিয়ে চিন্তা করতে লাগলাম। আমি বিভাসবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমার আগে কেউ এই অশরীরীকে প্রতিরোধ করার ব্যবস্থা নেয়নি? না না, কেউ কিছুই করেনি। আর ওই পুরোহিত জগদীশ ভট্টাচার্য এখনো কিছু করতে পারবে বলেও আমার মনে হয় না। আমার তো সন্দেহ ছিল ওই জগদীশ ভট্টাচার্যই বিপিনকে ফাঁসিয়েছে। কথাটা শুনে মনে হলো গণ্ডি খণ্ডনের ব্যাপারে ভট্টাচার্যী মশায়ের হাত থাকা অসম্ভব কিছু নয়। সেই দিন রাতে বিভাসবাবুর সঙ্গে তার মেয়ের বাড়িতে ফিরে এসে কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না। বিশেষ করে বিপিন বাবু সহ পরিবারের করুণ পরিণতি আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। অপদেবতার অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি প্রস্তুত ছিলাম বটে, তবে কতটা সফল হব তার আমি নিশ্চয়তা পাচ্ছিলাম না। তবু যথাসাধ্য চেষ্টা করতে হবে এই সিদ্ধান্ত নিলাম। গ্রামের কার উপর যে অভিশাপ নেমে আসবে কেউ জানে না। আমি সিদ্ধান্ত নিলাম সেদিন রাতটা আমি বাইরেই কাটাবো। তাছাড়া এই অপদেবতার উৎপত্তি কোথায় সেটাও জানা দরকার। যেহেতু বিপিনের স্ত্রী গুপ্ত সাধনা করেছিলেন, তাই অপদেবতার অবস্থান গৃহের আশেপাশে হওয়াটাই স্বাভাবিক। রাতে সামান্য কিছু খাবার খেয়ে বিভাসবাবুদের আমার সিদ্ধান্তের কথা জানালাম। বিভাসবাবু বললেন, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা বাধা দেব না। রাতে বিপিনবাবুর বাড়ির নিশানা জেনে নিয়ে সেই দিকেই রওনা হলাম। শীতের শুনশান পথে কুকুর বিড়ালেরও দেখা নেই। ধুলো ভরা পথ বেয়ে এগিয়ে চললাম। অন্ধকারে বিপিনের পরিত্যক্ত ভিটেতে পা রাখলাম। ঠিক সেই সময় আমার সারা দেহে অদ্ভুত একটা শিহরণ খেলে গেল। যদিও আমার দেহ বন্ধন করা ছিল, তবুও কেমন যেন একটা অস্বস্তি অনুভব করলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত দিচ্ছিল অশুভ কোনো কিছুর উপস্থিতি সম্বন্ধে। ঝোলা থেকে প্রদীপ বার করে জ্বালিয়ে নিলাম। ভাঙা দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। প্রথম ঘরটাতে ধুলো ভরা অব্যবহৃত আসবাবপত্র ছাড়া আর কিছুই ছিল না। অন্য ঘরটাতে ঢুকতেই দেখলাম মেঝে আর দেওয়ালে অসংখ্য আঁকিবুকি। দেওয়ালে অপটু হাতে
একটা দানবের প্রতিকৃতি আঁকা। বুঝলাম এই অঙ্কিত ছবির সামনেই বিপিনের স্ত্রী সাধনা চালিয়েছে। এমন সময় একটা তীব্র ঘূর্ণিঝড় খোলা দরজা পথে ঘরের মধ্যে ঢুকল। আমি কিছু বোঝার আগেই ঘূর্ণিতে ঘুরপাক খেতে লাগলাম। আমি মনে মনে বীজ মন্ত্র জপ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর মনে হলো যেন ঘূর্ণিঝড়টা থেমে গেছে, কিন্তু আমার মাথা তখনও বনবন করে ঘুরছিল। মাটিতে বসে রইলাম গুম হয়ে। কিছুক্ষণ পর ঘোর কাটতে দেখলাম একটা অচেনা অজানা জায়গায় বসে আছি। অন্ধকারে অচেনা জায়গায় কোন দিকে যাব ঠিক করতে পারলাম না। বাধ্য হয়ে ঘাসের উপর বসে গভীর মনোসংযোগে ধ্যানে বসলাম। বুঝতে চেষ্টা করলাম পুরো ব্যাপারটা। ধ্যান যোগে জানলাম ঘূর্ণিঝড়ের মাধ্যমে আমি চলে এসেছি গোবিন্দপুর গ্রাম থেকে বহু দূরে। এখান থেকে গোবিন্দপুর পৌঁছাতে সকাল হয়ে যাবে। অপশক্তির এইরূপ কর্মের ব্যাখ্যা কি হতে পারে সেটা সেই মুহূর্তে বিশ্লেষণ করলাম না। দিক নির্ণয় করে গোবিন্দপুর গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম। যদিও বিভাসবাবুর মেয়ের শ্বশুরবাড়িতে আমি মন্ত্রপুত বন্ধন করে দিয়েছিলাম, কিন্তু তবুও দুর্ভাবনা তো রয়েই গেল। পরদিন সকালে যখন গোবিন্দপুরে এসে পৌঁছালাম তখন আবার একটা খারাপ খবর শুনলাম। একজন গ্রামবাসী মারা গিয়েছিল অপশক্তির হাতে। লোকটি ভট্টাচার্য মশায়ের ঘনিষ্ঠ লোক ছিল। ভট্টাচার্য মহাশয়ের মুখটা চুন হয়ে গিয়েছিল। তার পূজার দ্বারা কোনো কাজই হয়নি। আমাকে দেখে বিভাসবাবু আর নিতাইবাবু ছুটে এলেন। কোথায় চলে গিয়েছিলেন ঠাকুরমশাই? আমরা সারা রাত দুশ্চিন্তায় কাটিয়েছি। আমার দেহবন্ধন থাকায় অপশক্তি আমার কোনো ক্ষতি করতে না পেরে ঘূর্ণিঝড়ের মাধ্যমে আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল, যাতে তার কাজে বাধা না দিতে পারি। তবে এই লোকটির মৃত্যু কেন হলো সেটা তো বোঝা যাচ্ছে না। আগে তো শুধু নবদম্পতিরাই মারা যাচ্ছিল। অভিশাপ যদি ফলপ্রসূ হয় তাহলে এই লোকটিকে অপশক্তি কেন হত্যা করল? ঠাকুরমশাই, এই মহেশ নামের লোকটি জগদীশ ভট্টাচার্যের কাছের লোক ছিল। বিপিনের বিরুদ্ধে চক্রান্তে মহেশ হয়তো জড়িত থাকলেও থাকতে পারে, তাই হয়তো অপশক্তির হাতে মৃত্যু হয়েছে। আমিও তার সাথে সহমত হলাম। মূল চক্রান্তকারী হিসেবে জগদীশ ভট্টাচার্যের উপর সন্দেহের তীর যায় বটে, কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি দায়ী করা মূর্খামি। আমি মা কালীর মন্দিরের সামনে একটা যজ্ঞের আয়োজন করলাম। এই কাজে আর কেউ বাধা দিল না। আমি সমস্ত নববিবাহিত দম্পতিদের একটি স্থানে বসিয়ে সুরক্ষা বলয় রচনা করলাম। অন্যদিকে জগদীশ ভট্টাচার্য আর মোড়ল সহ কিছু গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। আমি উচ্চ স্বরে মন্ত্রপাঠ শুরু করলাম। আমার উদ্দেশ্য ছিল দানব অপশক্তিকে আহ্বান করা। অপশক্তিকে তো দূরে তাড়ানোর জন্য যজ্ঞ করা হয় শুনেছি। আপনি আবার তাকে আপনার কাছে আসার আহ্বান জানিয়েছিলেন। গল্পের মাঝখানে বাধা পেয়েও ঠাকুরমশাই রেগে গেলেন না, বরং হেসে ফেললেন। তারপর বললেন, কখনো কখনো ফাঁদে ফেলতে হলে বিপরীত কার্যকলাপ প্রয়োজন হয় বই কি কিশোরী। যাকে তারপর শুনো। বেশ কিছুক্ষণ যজ্ঞের মন্ত্র পড়ার পর প্রবল বেগে ঝড় শুরু হলো। কালো ধোঁয়ার ঝড় ধেয়ে এলো আমাদের যজ্ঞস্থলের দিকে। গ্রামবাসীরা তো প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। আমি তাদের আশ্বস্ত করলাম এই বলে যে তারা সুরক্ষা বলয়ের ভিতরে রয়েছে, অপশক্তি কোনো ক্ষতি করতে পারবে না। একই জায়গায় সব নবদম্পতিদের দেখতে পেয়ে দানব অপশক্তি রাগে ফুঁসতে লাগলো, কিন্তু এইবার আমার তৈরি বন্ধন সে ছিন্ন করতে পারল না। কালো ধোঁয়ার মধ্যে বিভৎস নরকরটি স্পষ্ট হল। দাঁতের পাটি কিড়মিড় করে শব্দ করতে লাগলো। আমি তার উদ্দেশ্যে বললাম, প্রেত দানব, তুমি এইভাবে নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিতে পারো না, এটা অন্যায়। এইবার প্রবল ঝোড়ো বাতাস পাক খেতে খেতে
কালো ধোঁয়া সমেত জমাট বেঁধে একটা বিরাট আকার দানবের অবয়ব নিল। বিপিনের মৃত্যুর জন্য যারা দায়ী ছিল তাদের শাস্তি হলে খুব খুশি হতাম, কিন্তু যারা নিরপরাধ তাদের হত্যা করে তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো। তাই ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমাকে ধ্বংস করা ছাড়া আর কোনো উপায় নেই। সেই কালো অবয়ব ঘড়ঘড়ে কণ্ঠে গর্জন করে উঠল। ব্রাহ্মণী আমার পূজা করে আমার জাগরণ ঘটিয়েছিল, তাই আমি ব্রাহ্মণীর অভিশাপ পূরণ করে তার মনস্কামনায় পূর্ণ করেছি। আমার কর্তব্য পালনে তুই আমাকে বাধা দিতে পারিস না। সরে যা তুই, না হলে তোরও পঞ্চত্ব প্রাপ্তি ঘটবে। আমায় ধ্বংস করার মতো শক্তি তোর জীবনেও হবে না। এখনো মূল আসামির শাস্তি বাকি আছে, আমি জিজ্ঞাসা পূর্ণ করবই। তীব্র ঘূর্ণিঝড় যজ্ঞের আগুনের দিকে ছুটল, কিন্তু অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। এমন সময় আরেকটা কাণ্ড ঘটল। জগদীশ ভট্টাচার্য নিজেকে বড় প্রমাণ করার জন্য গণ্ডির বাইরে এসে হাতে ছাই জাতীয় কিছু একটা নিয়ে মন্ত্র পড়তে পড়তে ছিটিয়ে দিচ্ছিল দানব অপশক্তির দিকে। কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করেনি এমন ব্যক্তির পক্ষে সেই দুর্দান্ত প্রেত শক্তিকে বশে আনা অসম্ভব ছিল। আর তাই যা ঘটার তাই ঘটল। অপশক্তির কালো হাত জগদীশ ভট্টাচার্যের টুঁটি চেপে ধরল। ঘড়ঘড়ে গলায় অপশক্তি বলে উঠল, এই হলো মূল আসামি। চক্রান্ত করে বিপিনকে চোর সাজিয়েছে, নিজে মকলির গয়না চুরি করে মহেশের মারফত শ্রীতমার শ্বশুর বাড়িতে পাঠায়, আবার তারপরে তোর বাড়িতে চোরাই গয়না খুঁজতে গ্রামের লোক পাঠায়। হ্যাঁ, আমি আমার অপরাধ স্বীকার করছি। আমায় ছেড়ে দাও। আমি কিছু করার আগেই জগদীশ ভট্টাচার্যের বক্ষ বিদীর্ণ হয়ে গেল দানব অপশক্তির সুতীক্ষ্ণ নখের আঁচড়ে। দানবের অট্টহাসি আর গগনবিদারী মরণ আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল। আমিও ততক্ষণে যজ্ঞের পবিত্র কাঠ তুলে নিয়ে মন্ত্রজপ করতে করতে ছুঁড়ে দিলাম অপশক্তির দানবের দিকে। পবিত্র আগুনের স্পর্শে অপশক্তি খেপে উঠল। আকাশ কালো মেঘে ছেয়ে গেল। ঝড়ের আঘাতে বড় বড় গাছগুলোর মাথা ভেঙে পড়ার উপক্রম হল। অবশেষে অপশক্তির কুৎসিত দানবের অবয়ব জ্বলতে জ্বলতে ধোঁয়ায় পরিণত হল। তখনও আমি মন্ত্রপাঠ করেই চলেছি। ঘন ধোঁয়া আস্তে আস্তে কেটে গিয়ে পরিবেশ শান্ত হয়ে এলো। ব্রাহ্মণীর অভিশাপের ইতি ঘটল, আর নবদম্পতিরা যেন খানিকটা স্বস্তি পেল। বিভাসবাবু বারবার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। ঠাকুরমশাই, সত্যিই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওদের অনুরোধে আরও দুদিন গোবিন্দপুরের রসনা তৃপ্তিকারী ভোজন সহকারে কাটিয়ে অবশেষে বেরিয়ে পড়েছিলাম অনির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। ঠাকুরমশাই গল্প শেষ করলেন। কিশোরী বলল, আর রাজুর কি হলো ঠাকুরমশাই? আমার দেওয়া কবচের প্রভাবে ধীরে ধীরে ভয় কাটিয়ে রাজু অবশেষে সুস্থ হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই এর বাকপটুতায় আমি আর কিশোরী গল্প শুনতে শুনতে একান্ত হয়ে পড়েছিলাম। গল্পগুলো শুনি আর ভাবি, বহু বছর আগেও যেমন মানুষের মনে ছলনা, হিংসা, অহংকার প্রবৃত্তিগুলো ছিল, এখনো তেমনই আছে, শুধু স্থান, কাল, পাত্রের বদল হয়। ঠাকুরমশাইকে আবার তাড়াতাড়ি গল্প শুনতে আসার প্রতিশ্রুতি দিয়ে পা বাড়ালাম বাড়ির পথে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প ব্রাহ্মণীর অভিশাপ। বিভিন্ন চরিত্রে অয়ন্তিকা, সুরজিতা, সৌমজিৎ, জ্যোতির্ময়, সায়ন, প্রণীত, সৌরভ, ঋতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির
কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।